আসেন। মেয়েরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? এভরিওয়ান, সবাই কেমন আছে? ম্যাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট কমার্সে? 20 জন না 21 জন বলো তো দেখি টোটাল। আচ্ছা, আমরা গত ক্লাসে কতটুকু পড়েছিলাম দেখো তো। সম্পদের বৈশিষ্ট্য এটা পড়েছি, এটা তৃতীয় অধ্যায়। আর কিছু কতটুকু বাকি ছিল? উপযোগিতা পড়েছি, তারপরে হচ্ছে সীমাবদ্ধতা, পরস্পর নির্ভরশীলতা, এগুলি পড়েছিলাম। সম্পদের শ্রেণীবিভাগ, সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি। উপযোজনের এই প্রকারভেদগুলি পড়েছিলাম। তারপরে হচ্ছে তোমাদের আয়ত্তাধীন। সম্পদ আয়ত্তাধীন হতে পারে সম্পদ ব্যবহার করতে হলে আয়ত্তাধীন বা মালিকানাধীন হতে হবে। তাহলে সম্পদ কি করতে হবে? সম্পদ আয়ত্তাধীন হতে হবে, মানে নিজের আয়ত্তে থাকতে হবে। সম্পদ ব্যবহার করতে হলে আয়ত্তাধীন বা মালিকানাধীন হতে হবে, মানে নিজের সম্পদের যে অধিকার থাকে বা নিজের সম্পত্তির যে মালিকানা সেটা হতে হবে। অন্যর অর্থ নিজের খুব কমই থাকে, অন্যের অর্থগুলো নিজেদের খুবই কমই থাকে। সম্পদ নিজের আয়ত্তে। আমি আজকে তোমাদের কিছু ছোট প্রশ্ন দিয়ে দিব, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। প্রথম 40 মিনিট ক্লাসের মধ্যে প্রথম 20 মিনিট পড়াবো, আর বাকি 20 মিনিট তোমরা পড়াগুলো নৈবিত্তিকগুলি নিয়ে নিবে। এরপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, 20টা প্রশ্ন দিয়ে দিব বা 30টা প্রশ্ন দিয়ে দেবো। এটা তোমরা উত্তরটা সলভ করবা। সলভ করতে পারলে পারবা, না পারলে আমাকে বললে আমি আবার সলভ করে দিব। যতটুকু এই অধ্যায়টা পড়াবে এই অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ছোট কোশ্চেনগুলো দিয়ে দিব নৈবিত্তিক আকারে, তোমরা ওইগুলো সলভ করবা। আর আমি তো এর আগে এখন কোশ্চেন দিয়ে দেবো, এর উপর ভিত্তি করে আবার তোমাদের 30টা বা 35টা একটা কোশ্চেন করেই রাখবো। পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে এরকম করে রাখবো, সেটা তোমরা উত্তর সলভ করে আমাকে দিবে বা জানাবে যে কি হয়েছে, উত্তরগুলি কি সলভ করেছে, কতটুকু হয়েছে সেটা আমাকে দিবে। তারপর দেখো তারপর দেখো সম্পদ নিজের আয়ত্তাধীন না হলে তার উপর অধিকার প্রতিষ্ঠিত হয় না। অন্য সম্পদ যদি
ধার নেওয়া যায় বা কেউ দান করে তখনই অন্যর সম্পদ কাজে আসে। সম্পদের আয়ত্তাধীন মালিকানা সম্পদের গুণগত বৈশিষ্ট্য। এই গুণগত দিক নির্ভর করে সম্পদের ব্যবহারের উপর। এই গুণগত দিকটা নির্ভর করে সম্পদ ব্যবহারের উপর। যখন তুমি এটা ঠিকভাবে ব্যবহার করবে তখন তার এটা মান মানে গুণটা যে তুমি ব্যবহার করলা সেই গুণগত মানটা ফুটে উঠবে। যেমন জমির উর্বরতা যত বাড়ানো যাবে মালিক তত লাভবান হবে। যখন জমির উর্বরতা তুমি বাড়াতে পারবে তখন তুমি যে মালিক তোমার সেটার উপর তোমার কি তুমি লাভবান হবে। ব্যাংকের গচ্ছিত অর্থ প্রয়োজনের সময় ব্যবহার করতে না পারলে পরে সে অর্থ ততটা কাজে আসে না। আচ্ছা, এগুলো আমরা মনে হয় নেক্সট ক্লাসে পড়িয়েছিলাম। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধতা থাকে। মানে প্রত্যেকটা জিনিসেরই একটা সীমাবদ্ধতা থাকে, কোনটা কতটুকু থাকবে কম বেশি মিলিয়েই সীমাবদ্ধতা, সেই পরিমাণটুকু তোমাদের মানে এই সম্পদের সীমাবদ্ধতার বৈশিষ্ট্যের উপর প্রধান অন্যতম একটা বৈশিষ্ট্য। যেমন শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধতা এবং সময় পরিমাণ দিক দিয়ে সীমাবদ্ধতা। তবে কোনো সম্পদের সীমাবদ্ধতা স্থিতিস্থাপক। যেমন শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠ দেন তখন জ্ঞান অর্জনের ক্ষেত্রে একই শ্রেণীকক্ষের সকল ব্যক্তিগত বুদ্ধি ও আকাঙ্ক্ষায় সীমাবদ্ধতার জন্য সমান জ্ঞান লাভ করতে পারে না। তোমরা যখন শিক্ষক তার শ্রেণীকক্ষে কিছু পাঠ দিয়ে দেন মানে পড়ান, তখন সেখানে দেখা যাচ্ছে যে কিছু বুদ্ধি সম্পূর্ণ বা আকাঙ্ক্ষিত সীমাবদ্ধতা জ্ঞান সবাই লাভ করতে পারে না। যারা রেগুলার ক্লাসে আসে, প্রতিটা পেজ রেগুলার সে ফলো আপ করতে পারে, তখন যখন টিচার পরের পাঠটা তাকে শিক্ষা দিচ্ছে তখন দেখা যাচ্ছে সে সেটা অতি দূরত্বে সেটা ক্যাপচার করতে পারে, মানে সে গ্রহণ করতে পারে। তার জন্য সেটা বুদ্ধি এবং আকাঙ্ক্ষিত সে যেটা আশা করেছে তার থেকে সে বেশি পেয়েছে। আর যখন কেউ ক্লাসে আসে বাট সেটা সে গ্রহণ করতে পারে না, কারণ তার যে সীমাবদ্ধতা যতটুকু পড়ানোর কথা দেখা যাচ্ছে তার কাছে সেটা অনেক বেশি হয়ে যায়, কারণ সে আগের ক্লাসগুলো করে নেই, পরের ক্লাসগুলো করে নেই, তখন তার মধ্যে বুদ্ধিটাও তোমার প্রসার লাভ করতে পারে না, সীমিত রয়ে গিয়েছে। তার আকাঙ্ক্ষাটাও সীমিতর মধ্যে রয়ে গিয়েছে। ঠিক তেমনি যখন তুমি তোমার প্রতিদিন ক্লাসে আসবে, পাঠদানগুলো শিক্ষক দিবে, সেই পাঠদান যখন তুমি গ্রহণ করতে পারবে তখন তোমার আকাঙ্ক্ষাটা পরিমাণও বৃদ্ধি পাবে এবং তোমার বুদ্ধিটাও বৃদ্ধি পাবে। তো তারপর দেখো সময়ের সীমাবদ্ধতা, সার্বজনীন। সময়ের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে সার্বজনীন। আবার শক্তির সীমাবদ্ধতা, ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে। শক্তির যে একটা সীমাবদ্ধতা এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে তার তারতম্য ঘটে। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা দ্বারা সময় ও শক্তির সীমাবদ্ধতা নিয়ন্ত্রণ। যদি সুষ্ঠুভাবে তুমি সেটা ব্যবস্থাপনা করো বা পরিচালনা করো, তোমার কাজটা সঠিক সুন্দরভাবে সঠিক সময়ে, হ্যাঁ, এবং নিজের শক্তিটা সঠিকভাবে কাজে লাগে একটা সীমাবদ্ধতা একটা সময়ের মধ্যে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, কাজে লাগাতে পারো, তাহলে সেটা তোমার জন্য উত্তম এবং ফলপ্রসূ হবে। পরস্পর নির্ভরশীলতা। সম্পদ পরস্পর নির্ভরশীল। পরস্পর পরিবর্তন আমরা কয়েকটি ভাবে করতে পারি। পরস্পরের উপর যে পরিবর্তনশীলতা এটা কয়েকভাবেই হতে পারে। সেই আমরা সেই জিনিসগুলো দেখি কিভাবে পরিবর্তন হতে পারে, কয়েকভাবে হতে পারে। সেই পরিবর্তনগুলি কি? সম্পদ পরস্পর পরিবর্তনশীল। শোনো, তোমাদের যে ক্লাসে যারা আসো না, যে কয়জন আসো তাদের কথা বাদ, যারা আসো আসো, হ্যাঁ, তারা সব দিক দিয়েই ফলপ্রসূ হবে, লাভবান হবে। আশা রাখি কোনো সমস্যা হবে না। আর যারা ক্লাসে আসো না তারা এরকম দীর্ঘ সময় যদি তোমাদের অ্যাবসেন্ট থাকে, সেই অ্যাবসেন্টের উপরও তোমাদের কিন্তু জরিমানা আছে। আশা করি তোমরা যারা আসছো না তারা কিন্তু সেই জরিমানাটা মওকুফ করা যাবে না। সাবজেক্ট টিচার যদি বলে দেয় যে মওকুফ করা যাবে না, ক্লাস টিচারে কিছু করার থাকবে না। হ্যাঁ, ক্লাস টিচার মাফ করলেও হবে না। আমার ক্লাসে যদি তুমি না আসো, তোমাকে অবশ্যই 3 দিনের বেশি হয়ে গেলে, 3টা ক্লাসের বেশি হয়ে গেলে 100 টাকা জরিমানা। এরকম আমি প্রতিটা ক্লাস কাউন্টিং করব, কারা আসছে কারা আসে না, এরকম করে তোমাদের টাকার পরিমাণ বাড়তে থাকবে। অসুবিধা কি? তোমার আব্বু আম্মু দিবে, তোমার তো কোনো সমস্যা নাই ক্লাসে আসলে। আর যারা আসছো তারা ওকে, তাদের জন্য কোনো কিছু বলার নাই, তারা পড়াগুলো মোটামুটি কমপ্লিট করা থাকলেই হয়। বিকল্প সম্পদ ব্যবহার, একটার পরিবর্তে আরেকটা যে সম্পদ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি? বিকল্প সম্পদ ব্যবহার। বলতে একটার পরিবর্তে অন্যটি ব্যবহার করা বোঝায়। তাহলে বিকল্প যদি এক কথায় জ্ঞানমূলক আসে, বিকল্প সম্পদ কি?
তাহলে তুমি এক কথায় জ্ঞানমূলক বলে দিবে বিকল্প সম্পদ বলতে একটার পরিবর্তে অন্যটি ব্যবহার বোঝায়। যেমন ভাতের পরিবর্তে রুটি খাওয়া, যে কোনো জিনিস হতে পারে। ভাতের পরিবর্তে কি রুটি খাওয়া দাওয়া কি যে কোনো জিনিসই হতে পারে। পরিবারের রক্ষার জন্য পলিথিনের পরিবর্তে কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা হয়। যেহেতু গৃহ ব্যবস্থাপনা, আমরা গৃহের সম্পদ গুলো পড়ছি, সেজন্য গৃহ রিলেটেড উদাহরণগুলি দেওয়া হয়েছে। তুমি যে কোনো উদাহরণে এখানে সলভ দিতে পারবে। বহুবিধ ব্যবহার, বহু ধরনের ব্যবহার, একই সম্পদের বহুবিধ কাজে ব্যবহার করা যায়। যে সম্পদটা যদি তোমার সঠিক হয় এবং সেটা তুমি যে কোনো জিনিস, তোমার ঘরের যে জিনিসগুলি সেটাই তোমার সম্পদ, অতএব সেই সম্পদটা তুমি বহু যা কাজে তুমি ব্যবহার, একটা সম্পত্তি বহু কাজে ব্যবহার করা যায় যদি সেটা সেই ব্যবহারটা কাজে লাগানোর মতো হয়। যেমন খাবার টেবিলটাকে আমরা চেয়ার, পড়াশোনার কাজে শিক্ষক আসলে বাসায় সেটা পড়াশোনার কাজে আমরা ব্যবহার করতে পারি, বা ল্যাপটপ বা কম্পিউটার চালাতেও আমরা ব্যবহার করতে পারি। আবার দেখা যায় যে যদি টেবিলটা অনেক বড় হয়, খুব বড় হয়, সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে আমরা বিশেষ করে ২টা কাজে ব্যবহার করি, খাওয়া-দাওয়ার কাজে এবং পড়াশোনার কাজে বিশেষ করে আমরা ব্যবহার করি। আলোচনা সভা যদি থাকে, কখনো ঘরে যদি কোনো মিটিং থাকে, আলোচনা থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা আমাদের টেবিল বা চেয়ারগুলো এই কাজেও ব্যবহার করতে পারি। বা কারো ঘরে যদি কাপড় ইস্ত্রির দোকানে আমরা না করি, বাসায় করি, তো ব্যক্তিগত কাজে করি, তখন আমরা মাঝে মাঝে আমরা কাপড় ইস্ত্রি করাও যেতে পারে। ইত্যাদি কাজে আমরা বহুবিধ ব্যবহার করতে পারি। কাজের ক্ষেত্র বিশেষে এবং জিনিসটার উপরে নির্ভর করে আমরা কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। বিনিময়, সম্পদ বিনিময় যোগ্য, মানে সম্পদ একজন আরেকজনের সাথে লেনদেন করার যে বিনিময়, সেই কথা বলা হয়েছে। যেমন টাকার বিনিময়ে পণ্য ক্রয় করা। টাকার বিনিময়ে আমরা কি করতেছি, বিভিন্ন পণ্য বিক্রি করে আমরা টাকা উপার্জন করতে পারছি। তারপরে হচ্ছে তোমাদের মাত্র কয়জন আসছো? ৩ জন আসছো। আচ্ছা, তারপর দেখো এখানে রূপান্তরযোগ্য, একটি সম্পদ আর একটি সম্পদে রূপান্তর করা যায়। একটি সম্পদ আরেকটি কি সম্পদে রূপান্তর করা যায়। যেমন পুরনো শাড়ি দিয়ে কাঁথা, ঘরের পর্দা খুব একটা আমরা করি না, আমরা পুরনো শাড়ি দিয়ে সাধারণত কাঁথা ইউজ করে থাকি। তারপরেও এখানে যেহেতু দিয়েছে, কেউ ব্যক্তি তার নিজের স্বার্থে বা নিজের কাজে কখনো কখনো ইউজ করতে পারে, সেটা তার উপর নির্ভর করে। আর শিশুর জামা তৈরি করা, হ্যাঁ, শিশুর জামা মাঝে মাঝে গরমের দিন আসলে পাতলা শাড়িগুলো থাকে, সেগুলি দিয়ে শিশুর জামা, ছেলে শিশু বা মেয়ে শিশু হলে তাদের জামা, ফতুয়া বা যেটা মোটামুটি কুর্তি, এগুলি আর কি সাধারণত তৈরি করা হয়ে থাকে, হ্যাঁ, কাজের উপর নির্ভর করে। এতে সম্পদের ব্যবহার বৃদ্ধি পায়। সৃষ্টি, একটা সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়। যেমন জমিতে চাষ করে ফসল উৎপাদন করা যায়, বাড়ির ছাদে সবজি উৎপাদন করা যায়। বিভিন্ন জিনিস আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা কি সৃষ্টি করতে পারি। তারপর দেখো নেক্সট পেজ, নেক্সট ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে পরিচালনা। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে পরিচালনা যোগ্যতা, ম্যানেজএবিলিটি। আচ্ছা দেখো, সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই পরিচালনা বলা হয়। পরিচালনা যোগ্যতা বলতে কি বোঝায় বা পরিচালনাটা কি, তখন তোমরা এক কথায় উত্তর দিবে সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই পরিচালনা বলা হয় বা ব্যবস্থাপনা বলা হয়। যেটা বলা হয় মানুষ সচেতন বা অবচেতনভাবেই হোক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে থাকে। মানুষ সচেতন মানে কি, সে সচেতনভাবে হোক বা তার মনের অজান্তেই হোক, অবচেতনভাবে, সেটাই বোঝাচ্ছে, অবচেতন মনেই হোক, সে তার ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করবে। তোমার কোথাও যাওয়া থাকলে তোমার কি কি করতে হবে সেটা তুমি আগে থেকে ব্যবস্থাপনা করে রাখলে তোমার যাওয়াটা যেরকম সময় মতো হবে, তোমার যে কাজটার জন্য তুমি গিয়েছো সেটাও সঠিক সময়ে সম্পূর্ণ হবে। কিন্তু তোমার ব্যবস্থাপনার মধ্যে যদি ভুল থাকে বা তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে তোমার কোনো কাজই সঠিকভাবে সঠিক সময়ে, হ্যাঁ, এবং তুমি যে কাজটা তুমি বাস্তবায়ন করতে চাচ্ছ সেটা কখনোই বাস্তবে সম্ভব হওয়া কখনোই সম্ভব হবে না। আচ্ছা দেখো, যেমন বাড়ি তৈরির ক্ষেত্রে সময়, জ্ঞান, দক্ষতা, অর্থ ইত্যাদি সম্পদের ব্যবহার করা হয়। এসব সম্পদের ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, যেমন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, যার তত্ত্বাবধান এটা দিবে,
তারপরে তোমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে তারপর তুমি দেখবে বাড়িটা মূল্যায়ন মানে প্রয়োজনটা দেখবে, মূল্যায়নের প্রয়োজনটা আমার বাড়িটা এখন মোটামুটি আপডেট হয়েছে, ঠিক মতো হয়েছে, এখন আর কি কি বাকি আছে সেটা তুমি নেক্সট ডে এই পুরা বাড়িটার উপর কি অবজারভেশন করে তুমি বুঝতে পারবে তোমার বাড়িতে কি লাগাতে হবে বা কি দিতে হবে, কি ডেকোরেশন করতে হবে, সেটা তুমি মূল্যায়নের মাধ্যমে হাসিল করতে পারবে। তারপর দেখো সম্পদের পরিচালনার যোগ্যতা বৈশিষ্ট্যর কারণে আমরা উপকৃত হই। সম্পদটা সঠিকভাবে এবং যোগ্যতা সম্পূর্ণভাবে বৈশিষ্ট্যগুলোকে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেই সম্পর্কে দিয়েছে। এই পয়েন্টগুলো মুখস্থ করে রাখবে। দেখো পয়েন্টগুলো হচ্ছে লক্ষ্য অর্জন করা, সম্পদ বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করা যায়, পরিতৃপ্তি লাভ করা যায় ইত্যাদি। পার্ট 3 সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের 4টা মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে মাঝে মাঝে আঁকাআঁকি করে নিজে নিজে আঁকাআঁকি করে লিখবে যে কোথায় কোন বক্সে মানে কোন পয়েন্টে কি আছে, কোন পয়েন্টের সাথে কোন মেন পয়েন্টের সাথে সাব পয়েন্টগুলো আছে। এগুলো সম্পদের প্রথমত 2 প্রকার, মানবীয় সম্পদ, বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদগুলোর মধ্যে কি কি পড়ে, বস্তুগত সম্পদগুলোর মধ্যে কি কি পড়ে, এই 4টা পুরো মুখস্থ করে রাখবে। এজন্য যে কখনো এই 4টা তুলে দেয় সৃজনশীল কোশ্চেনের সময় এই 4টা তুলে দিবে, তখন তোমার এই 4 দেখে তোমার উত্তরটা সলভ করতে হবে। এই জন্য এই 4টা বাই পদ্ধতিটা, এই শ্রেণী বিভাগটা যদি তোমার মুখস্থ থাকে, হ্যাঁ তুমি জ্ঞানমূলক কোশ্চেন আসলেও অনেক সময় দেখা যায় যে জ্ঞানমূলক কোশ্চেনটা এই চার্ট আকারে আসে, তোমাকে চার্ট একে সলভ করে দিতে হবে, তারা একেও দিবে, সেটা দেখেও তুমি সলভ করে দিবে। তো এই জন্য তো আবার অনেক সময় দেখা যায় যে চার্ট আঁকা থাকে না, সম্পদের শ্রেণী বিভাগ কি, তখন যদি কোশ্চেন আসে তখন তুমি এই 4টা একেও তুমি সলভ করতে পারবে, তাহলে 1 নাম্বার থাকবে। তো যাই হোক, প্রতিটি মানুষই কিছু না কিছু সম্পদের অধিকারী, তাই সম্পদ সম্পর্কে সচেতন বৃদ্ধির জন্য এই সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সম্পদের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সম্পদকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগটা কি, প্রথম ভাগ হচ্ছে মানবীয় সম্পদ আর দ্বিতীয়টা হচ্ছে বস্তুগত সম্পদ। তারপর তুমি দেখো এখানে মানবীয় সম্পদ 2 প্রকার। মানবীয় সম্পদটার মধ্যে প্রথম প্রকার বেডটা হচ্ছে, হ্যালো আসসালামু আলাইকুম, বলেন। হ্যাঁ আমি তো এখন স্কুলে যাইনি, আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, ক্লাস শেষ করে 1টার দিকে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। ব্যস্ত না একেবারে। আচ্ছা তারপরে দেখো মেয়েরা, কেউ যদি বুঝতে সমস্যা আমাকে বলবা, ম্যাডাম আমি বুঝতেছি না, আমি কিন্তু এই 40 মিনিট 20 মিনিট মোটামুটি তোমাদের ক্লাস 40 মিনিট হয়ে যাচ্ছে, তারপর তোমাদের কোশ্চেন দিয়ে দিব। আচ্ছা দেখো মানবীয় সম্পদগুলো কি কি, সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং সামর্থ্য ও দক্ষতা। শুধু দক্ষতা দিলেও হবে, সামর্থ্য ও দক্ষতা একসাথে দিলে হবে। তাহলে আমরা কি মানবীয় সম্পদগুলির মধ্যে কি পড়ছে, সময়, শক্তি, হ্যাঁ সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং সামর্থ্য ও দক্ষতা। আর বস্তুগত সম্পদগুলো হচ্ছে অর্থ, জমি, ঘর, বাড়ি, অলংকার, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা। এই 4টা তোমাদের আমি মুখস্থ দিয়েছি। নেক্সট ক্লাসে যখন তোমরা আসবে, ভয় পাওয়ার কিছু নয়, পড়া না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু 4টা শিখে আসবে। আমি মানবীয় সম্পদগুলো কি কি একজনকে ধরবো, বস্তুগত কি, এখানে বস্তুগত থেকে একটা পয়েন্ট তাকে জিজ্ঞেস করবো, মানবীয় থেকে একটা পয়েন্ট, এরকম করে জিজ্ঞেস করবো, তোমরা অবশ্যই সেটা আমাকে বলবে। আজকে তোমাদের জন্য প্রশ্ন রেখে দিলাম, নেক্সট ক্লাসে তোমাদের ধরবো, এই জন্য এগুলি ভেঙে আর বুঝাইলাম না, নিচে আমি বুঝাই দিচ্ছি, এখান থেকে আর বুঝাচ্ছি না, এখান থেকে তোমাদের ধরবো নেক্সট ক্লাসে। তো মানবীয় সম্পদগুলো প্রথমে আমাদের আসে সময়, তারপরে শক্তি, তারপরে জ্ঞান, তারপর দৃষ্টিভঙ্গি, সামর্থ্য ও দক্ষতা। তাহলে আমরা মানবীয় সম্পদ 1 নাম্বার হচ্ছে মানবীয় সম্পদ, এর ভিতরে আন্ডারে কি কি আছে সেটা আমরা জেনেছি। তো মানবীয় সম্পদটা কি অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করি। যা মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়, যা মানুষের গুণ, মানুষ বিভিন্ন গুণের গুণান্বিত, তারপর সে বিভিন্ন চর্চার মাধ্যমে বা অনুশীলনের মাধ্যমে তার জ্ঞানটাকে বৃদ্ধি করে, হ্যাঁ সেটাই হচ্ছে মানবীয় সম্পদ। যেমন সময়, বিদ্যা, শক্তি, তারপরে হচ্ছে জ্ঞান, দক্ষতা ইত্যাদি হচ্ছে মানবীয় সম্পদ। প্রতি পরিবারে একাধিক সদস্য থাকে, প্রতিটা পরিবারে একের অধিক
কি সদস্য থাকে। প্রত্যেক সদস্যর সামর্থ্য অনুযায়ী সময়, প্রত্যেকটা সদস্যদের সামর্থ্য অনুযায়ী তাদের শক্তি, তাদের সময়, শক্তি, জ্ঞান, তারপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি, সামর্থ্য ও দক্ষতা যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ, তবে পরিবারটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা, হ্যাঁ, লক্ষ্য অর্জন করতে সুবিধা হবে। পরিবারের সদস্যদের দক্ষতা, পারদর্শিতা, হ্যাঁ, সে কোন কাজে কতটা দক্ষতা আছে সেটা দেখা, তারপরে কোন কাজে কতটুকু পারদর্শিতা অর্জন করতে পারছে, হ্যাঁ, কোন কাজের প্রতি তার মনোভাব কিরকম, হ্যাঁ, গৃহ পরিচালনাকে সহজ করে এবং অমানবীয় বা বস্তুবাচক সম্পদের অপচয় হ্রাস, মানে অপচয় কমাতে এবং বৃদ্ধি করতে এই মানবীয় সম্পদ কি আমাদেরকে সহযোগিতা করে। যেমন বাজেট করে চলা, বাজেট তৈরি, বাজেট করে চললে অর্থকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। তুমি বাজেট করবা, ধরো তুমি মার্কেটে যাবা, এখন তোমার কাছে তুমি অল্প কিছু দ্রব্য সামগ্রী কিনবে, তোমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনবে, পরিবারের সদস্য যার যতটুকু লাগবে সে অনুযায়ী তুমি তোমার একটা বাজেট করে যদি আগে তুমি যাওয়ার আগে রাত্রি যদি তুমি সেটার উপর ভিত্তি করে কার কি লাগবে একটা, হ্যাঁ, কাজের পরিকল্পনা করে রাখো যে কার কি রাখবে, বাজেটের পরিকল্পনা, টাকার উপর তোমার কতটুকু টাকা আছে তার উপর ভিত্তি করে তুমি পরিবারে কোন সদস্যের জন্য কি কিনতে চাও সেটা যদি তুমি আগে মেনশন করে রাখো, নির্দিষ্ট করে রাখো, তাহলে তোমার আশা করি তোমার বাজেটের টাকাটা তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারবে। আর যদি তুমি আগে থেকে কোনো কিছু পরিকল্পনা না করো, তুমি টাকা নিয়ে গেছো সীমিত, কিন্তু তুমি সীমিত থেকে দেখা যাচ্ছে যে তুমি অনেক কিছু কেনাকাটা করেছো, অতএব তোমার দেখা যায় 2টা বা 3টা আইটেম কিনতে তোমার টাকাটা শেষ হয়ে গিয়েছে। তখন তোমার দেখা যাবে যে তুমি সঠিক কাজে সঠিক সময়ে তুমি তোমার পরিবারের সদস্যদের জন্য যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে বাজেটটা পরিচালনা করতে চেয়েছিলে সেটা তোমার বাস্তবে সম্ভব হবে না। বাজেট করে চললে অর্থকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, অর্থের অপচয় কমে যায়, একেবারেই কমে যায়। আবার সময় তালিকা করে চললে সব কাজ সময় মতো শেষ করে জীবনে সফলতা অর্জন করা যায়। গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বস্তুগত সম্পদ বৃদ্ধিতে মানবীয় সম্পদের গুরুত্ব অপরিসীম। নিম্নে মানবীয় সম্পদগুলোর গুরুত্ব আলোচনা করা হলো। আজকে শুধু মানবীয় সম্পদ, সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য ও দক্ষতা, এই 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট আমি বলে দিব। আর নেক্সট ক্লাসে আমি বস্তুগত সম্পদ নিয়ে আলোচনা করব। এখন যতটুকু করব প্রথম থেকে এই পর্যন্ত আমি ততটুকু ছোট কোশ্চেন দিয়ে দিব, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে। আর বাকিটা যেটা থাকবে নেক্সট ক্লাসের জন্য তোমরা পড়ে রাখবে। আমি পড়াতে গেলে যেন তুমি তোমার বুঝতে সুবিধা হয়, একটু রিডিং পড়ে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো পরের পেজে সময়, টাইম। গ্রাস্ত অর্থনীতিবিদগণ সময়কে মানবীয় সম্পদ হিসেবে বিবেচনা করেছেন। সময় ছোট বড়, মানে সময়টা ছোট বড়, ধনী গরিব সব মানুষের জন্যই সমান। সময় কারোর জন্য কখনো বসে থাকে না, সেটা হোক তুমি বা আমি, ছোট বেবি বা বড় কেউ, বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকের জন্য সময় একটা নির্দিষ্ট ভাবে চলে, নির্দিষ্ট একটা ইঙ্গিত বুঝায়। এই নির্দিষ্ট ইঙ্গিতটাকে তুমি সঠিকভাবে ব্যবহার না করলে এই সময় কখনো আর ফিরে আসবে না। সবার জন্যই 24 ঘন্টা সময় নির্ধারিত, হ্যাঁ, কারোর জন্য 24-এর বেশি সময় নির্ধারণ করা না, অনলি 24 ঘন্টায় সময় নির্ধারণ করা থাকবে। যে এর সুষ্ঠু ব্যবহার করতে পারে সে জীবনে সফল হয় আর প্রতিষ্ঠিত লাভ করতে পারে। শক্তি, এনার্জি। শক্তি 2 ধরনের হয়ে থাকে, শারীরিক শক্তি এবং মানসিক শক্তি। শক্তি কয় প্রকার প্রশ্ন আসতে পারে। শক্তি হচ্ছে 2 প্রকার। নাম কি কি সেগুলো? শারীরিক শক্তি এবং মানসিক শক্তি। যে কোনো কাজ করার জন্য 2 ধরনের শক্তির প্রয়োজন হয়, উপযুক্ত অভ্যাস, অনুশীলন এবং সুচিন্তিত পরিকল্পনা, এগুলি তো অবশ্যই থাকবে। তারপরে দেখো দ্বারা পরিচালনা শক্তি ব্যয় করা, দক্ষতা বৃদ্ধি করে সফলতা অর্জন করা যায়। জ্ঞান, নলেজ। গৃহকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ হচ্ছে জ্ঞান। পুষ্টি বিষয়ক জ্ঞান, বস্ত্র বিষয়ক জ্ঞান, মানে পুষ্টি পুষ্টি আমরা পুষ্টি যে বিদ্যাগুলো আছে, পুষ্টি বিষয়ক যে আছে সেটার উপরে তোমার জ্ঞান অর্জন করতে হবে। বস্তু বিষয়ক মানে বস্ত্র পরিচ্ছদের উপরে তোমার জ্ঞানগুলো অর্জন করতে হবে। শিশু লালন পালনের ক্ষেত্রে, শিশুর যত্নের ক্ষেত্রে, হ্যাঁ, শিশুর পোশাকের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে তোমার জ্ঞান অর্জন করতে হবে। গৃহ পরিচালনা সম্পর্কিত, গৃহ যে তুমি পরিচালনা করবা প্রতিটা সদস্যদের উপর নির্ভর করে তোমার জ্ঞান অর্জন করতে হবে। ধর্মীয় জ্ঞান, গৃহ পরিচালনা যে ধর্মের বিষয়ে যে তুমি আলোচনা করবে সেটার উপর তোমার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞানই একজন মানুষকে পরিবার ও কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিতভাবে গড়ে তুলতে সহযোগিতা করে। দৃষ্টিভঙ্গি, আউটলুক।
ব্যক্তিতে ব্যক্তিতে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায়। একজনকে যেমন দেখাচ্ছে একটা সুন্দর ড্রেস আপে, আরেকজনকে সেই সুন্দর ড্রেস আপে ভালো নাও লাগতে পারে, আবার তার চেয়েও আবার তাকে আরো ভালো লাগতে পারে। তো দৃষ্টিভঙ্গিটা মানে চোখের কথা বলা হয়েছে। তুমি মন দিয়ে চিন্তা করবে এবং চোখ দিয়ে তুমি মনোভাবটা বুঝবে যে তাকে কেমন দেখাচ্ছে, একজনের থেকে আরেকজনকে কতটা পার্থক্য, সেটা কথাটাই বলছে। চিন্তা, চেতনা, অনুভূতি, বিশ্বাস ইত্যাদি ব্যক্তির দৃষ্টিভঙ্গির সমষ্টি। শৈশবে শিশুর দৃষ্টিভঙ্গি গড়ে উঠে পিতামাতার চিন্তা ধারণা থেকে। তারপর বয়স বাড়ার সাথে সাথে শিশুর নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে উঠে। এই দৃষ্টিভঙ্গি জীবনকে পরিচালিত করে। এভাবে আমাদের দৃষ্টিভঙ্গিগুলি আস্তে আস্তে আমরা বাবা মা ভাই বোন তাদের দৃষ্টিভঙ্গি দেখে দেখে আমরা আমাদের মধ্যে সেই জিনিসটা অনুশীলন করি, চর্চা করি এবং চিন্তা চেতনা আমরা সেই জিনিসগুলো ভাবি, ভেবে ভেবে আমরা আমাদের মধ্যেও সেই দৃষ্টিভঙ্গিগুলো অর্জন করি। তাহলে তখন আমরা অন্যদের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা বুঝতে পারি বা পরিচালনা করতে পারি। সামর্থ্য, দক্ষতা, অ্যাবিলিটি অ্যান্ড স্কিল পরিবারের সদস্যদের সামর্থ্য ও দক্ষতা পরিবারের লক্ষ্য অর্জনে সহায়তা করে। তাই সামর্থ্য ও দক্ষতা পরিবারের সম্পদ। যে পরিবারের সদস্যদের সামর্থ্য ও দক্ষতা যত বেশি হবে সেই পরিবার তত উন্নত হবে। তবে পরিবারের প্রত্যেক সদস্যদের সামর্থ্য ও দক্ষতা একরকম নয়। সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী পরিবারের সকল কাজ ভাগ করে নিলে কাজের মান ভালো হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং কাজটাও করতে খুবই ভালো লাগে। মানে ভালো একটা দক্ষতা অর্জন করা যায়, যে কাজের যে কষ্টটা থাকে সেই কষ্টটা থাকে না যখন আমরা কাজগুলো ভাগাভাগি করে নিতে পারি। তারপর বস্তুগত সম্পদ। আর 50 বাজলে তোমাদের কোশ্চেনগুলি দিয়ে দিব, 10 মিনিটে তোমাদের কোশ্চেনগুলো দিব, ঠিক আছে? তোমরা লিখতে চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারো। আমি এই যতটুকু রিডিং পড়িয়েছে তার উপর কোশ্চেন করে রেখেছি যেন তোমরা পড়াটা কমপ্লিট করতে পারো। তোমাদের যে ছোট কোশ্চেন আসে আর সৃজনশীলগুলো আমি সলভ করে দিব। আচ্ছা, তারপর দেখো বস্তুগত সম্পদ। যে বস্তু সেবা চাহিদা পূরণে সহায়ক তাই হচ্ছে বস্তুগত সম্পদ। যে বস্তুগুলো দিয়ে আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করি এবং তার বস্তুগুলো আমাদেরকে সহায়তা করে সেগুলোই হচ্ছে বস্তুগত সম্পদ। যেমন টাকা, জমি, বাড়িঘর, অলংকার। হ্যাঁ, আবার সামাজিক রাষ্ট্রীয় সুবিধাদি যেমন রাস্তাঘাট, বাজার, মসজিদ, স্কুল, পরিবহন সুবিধা ইত্যাদি আমাদের চাহিদা পূরণ করে এবং গৃহ জীবনকে সহজ করে। অর্থ অর্থ একটি বস্তুগত সম্পদ। অর্থ কি কি সম্পদ? হ্যাঁ, মানবীয় সম্পদ না বস্তুগত সম্পদ। তখন তুমি বের করবে এটা হচ্ছে বস্তুগত সম্পদ। এর বিনিময় মূল্য আছে, এর বিনিময় মূল্য আছে, মানে একজন আরেকজনের সাথে যে বিনিময় করবে তার একটা মূল্য তুমি পাবে, হস্তান্তর করবে বা পরিমাণযোগ্য হবে। প্রত্যেকটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিছু আছে। অর্থের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থটা যে গুরুত্বপূর্ণ বা অপরিসীম সেটা আমরা বুঝি। মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ দ্বারা আমরা দ্রব্য ও সেবা কর্ম ক্রয় করে থাকি, অর্থের মাধ্যমে করে থাকি। অর্থ ছাড়া তোমাকে কখনো কেউ কিছু দিবে না, অর্থর বিনিময়ে তুমি জিনিসটা পাবে। এর সুষ্ঠু ব্যবহার জীবনকে অর্থনৈতিক নিরাপত্তা দান করে এবং অর্থটা যখন তুমি সুষ্ঠুভাবে ব্যবহার করবে তখনই তোমার অর্থনৈতিক অবস্থাটা একদম নিরাপত্তা দান করে থাকবে, মানে নিরাপত্তা ব্যবস্থা তোমার জন্য সুগম হবে, সুগম পথ অর্জন করবে। তারপর হচ্ছে যা জমি, বাড়ি ও অলংকার, এর বিনিময় মূল্য আছে। পরিমাণ করা যায়, মালিকানা হস্তান্তর করা যায়, তবে এর ব্যবহারের সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। অপরিকল্পিতভাবে সম্পত্তি গড়ে তুলতে দুর্ভোগের সৃষ্টি হয়। তারপরে দেখো এইটুকু পর্যন্তই আমরা পড়াবো, এরপর আর আমি পড়াবো না। এরপর আমরা তোমাকে প্রশ্ন দেবো। আর 11টা 50 বেজে গেছে, এরপর আমি কোশ্চেন দিয়ে দিব। সম্পদের প্রয়োজনীয়তাটা নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের, এতটুকু মনে রাখবে। লাস্ট পয়েন্টটা পড়ায় সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা। সমাজ থেকে আমরা যেসব সুযোগ সুবিধা লাভ করি তাই সামাজিক সম্পদ। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, স্কুল, কলেজ, বাজার, বিশ্ববিদ্যালয় ইত্যাদি রাষ্ট্রীয় সামাজিক সুযোগ সুবিধা অধিকার সূত্রে মানুষ পেয়ে থাকে। পার্ক, বিনোদন কেন্দ্র ইত্যাদি পারিবারিক জীবনের একঘেয়েমি দূর করে। এগুলো একটি দেশের জনগণ অধিকার সূত্রে ভোগ করার সুবিধা বা সুযোগ পায়। তাহলে আমরা মানবীয় সম্পদের শ্রেণী বিভাগটা পড়েছি। কয় রকমের সম্পদ? দুই রকমের সম্পদ, মানবীয় সম্পদ, বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদগুলো পড়েছি, বস্তুগত সম্পদগুলো পড়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে পার্ট 4 সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা, আমরা কোথায় কোথায় এই
সম্পদগুলি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে চলো আমরা ছোট প্রশ্নগুলো নিয়ে নেই, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা। রাষ্ট্রবিজ্ঞান তোমাদের দশম শ্রেণী অধ্যায় 3 বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা মেয়েরা ক্লাসে আছো কিনা? নাই? জি ম্যাম আছি। হ্যাঁ, তোমরা এই যে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, এর উপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তোমাদের, মানে আমার ক্লাসের SW দিয়ে দিব। আমি প্রশ্ন তৈরি করে রাখবো, নেক্সট ক্লাসে দিয়ে দিব, তোমরা সলভ করে আবার আমাকে পাঠাবা বা আমাকে শো করবা। তোমাদের দেখো এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে ফাইল অ্যাটাচ করা যায়, সেভাবেও দিতে পারো, বা যাকে যেটা জিজ্ঞেস করবো সে 5টা করে প্রশ্ন ধরবো, দিয়ে দেওয়ার পরে তোমরা যে সলভ করেছো সেই ধরার মধ্যে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু সলভ করতে পারো। সলভ যদি নাও করতে পারো, আমি সেটা তোমাদেরকে সহযোগিতা করব, আগে তোমরা ট্রাই করবে। এই প্রশ্নের ভিতরে ওইগুলি আছে, ওইখান থেকে আমি 30টা আবার সলভ প্রশ্ন দিয়ে দিব। পরীক্ষা আসলে জানো তোমরা এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আর 8 মিনিট আছে সময়, এর মধ্যে তোমাদের যতটুকু আগে অধ্যায়ের নামটা নিবে, তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও প্রশ্নগুলো। আমি বেশি না, 60টার মতো বা 50টার মতো কোশ্চেন করে রেখেছি। তোমাদের পড়াটা একবার আবার সামনে তোমাদের যেদিন ক্লাস হবে সেদিন আবার তোমাদের সাথে আশা করি দেখা হবে। তো তখন তোমরা সেদিন আমি প্রশ্ন দিয়ে দিব, এর মধ্যে পড়া ধরবো, হ্যাঁ, 5টা করে ধরবো, এবং প্রশ্ন দেওয়ার পরেও ধরবো যে তুমি কতটুকু কাজ করতে পেরেছো। তোমাদের এগুলি তোলা হয়ে গেলে ওকে বলবা, আমি নিচে টেনে টেনে নিয়ে যাব, ঠিক আছে, ডাউন করব। হ্যাঁ, এতটুকু 4 এক থেকে, পর্যন্ত হয়েছে। আচ্ছা, তারপর 8 পর্যন্ত হয়েছে। জি মিস। হুম, যারা ক্লাসে আসে নাই তাদেরকে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, তোমার কথা চিন্তা করলেই হবে। হ্যাঁ, তারপরে, এই 4 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তারপরে 9-এর এটা উত্তর সম্পদ। তারপরে দেখো জি মিস, 14 14 পর্যন্ত। হয়েছে। হ্যাঁ, সবাই এখানে যারা আসো 4-5 জন, তারা নিয়ে নাও। মিস 18 হয়েছে। আচ্ছা, জি তার মিস। তারপর হয়েছে, জি মিস। সবার হয়েছে। জি ম্যাম। নেক্সট তোমাদের হয়েছে। জি মিস হয়েছে। তোমরা এখান থেকে খাতায় পারলে CW খাতায় লিখে ফেলবা পড়াগুলো, যেটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছ, এটা CW টু SW থাকবে, এগুলো নিয়ে নিবা। আর আরেকটা কোশ্চেন, এটার উপর একটা ছোট পরীক্ষা হবে, সেটা মানে দিয়ে দিব, পরীক্ষার প্রশ্ন বাই চান্স যখন হবে তোমাদের, যেন আমি আগে থেকে সলভ করে দিব, যেন কোশ্চেন করলে আর তোমাদের কোনো সমস্যা না থাকে। ওইখান থেকে কোশ্চেন দিব পরীক্ষায়, এজন্য আগে থেকে দিয়ে দিব। ম্যাম এগুলো কি সিডব্লিউ খাতা লিখবো? হ্যাঁ, CW খাতায় লিখে ফেলবা, কারণ স্ক্রিনশট দেওয়ার পরে অনেকে দেখেছি গত বছরে আছে আমাদেরই, মানে ওদের তো আর এটা ছিল না, হোম সায়েন্স ICTর ব্যাপারে দেখা গেছে যে ওরা স্ক্রিনশট নেওয়ার পরে ক্লাসে আসা বলে, ম্যাডাম আমার স্ক্রিনশট দিয়েছি কিন্তু আমার পেজটা হারিয়ে গিয়েছে। এজন্য আমি ওদেরকে শিখিয়েছি লিখেও রাখতে হবে, লিখে রাখলে তোমার খাতায় নোট আকারে হয়ে যাবে। পরীক্ষা হলে বা কিছু হলে তুমি চট করে এক পলক দেখলেই তোমার পড়া হয়ে যাবে। মিস হয়েছে। তারপর এতটুকু নেওয়া হয়েছে 36 পর্যন্ত। জি ম্যাম। তুমি যদি পারো, আমি এখানে পাশাপাশি দিয়েছি উত্তর 1 2 রোমান নাম্বার দিয়ে, তুমি নিচে নিচে দিলে বেশি ভালো হয়। আমি পাশাপাশি দিয়েছি নিজের পেজের জন্য, মানে গ্যাপটা বেশি হয়ে যায়, এই জন্য আমি পাশাপাশি দিই। উত্তরটা তুমি নিচে নিচেও দিতে পারো, পাশাপাশি দিলেও সমস্যা নাই, তোমার উত্তর পরীক্ষায় কমন পড়লেই হয়, এটা হলো কথা। প্রশ্নটা সেম আসলে বা উত্তরটা প্রশ্ন উপরে ভিত্তি করে উত্তরটা কমন পড়লে হয়, এটাই বড় জিনিস। পাশাপাশি আর মানে নিচে নিচে সেটা কোনো ম্যাটার না, মানে লেখার ক্ষেত্রে শেখার জন্য। এতটুকু নেওয়া হয়েছে। চাহিদা শব্দটির প্রায়োগিক অর্থ হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে 38 পর্যন্ত। জি আমি ম্যাম। কিন্তু একবারই বেশি, অনেকদিন ধরে ক্লাস দিচ্ছি, এই জন্য বেশি করে একবারই দিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে আর তোমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা। আরো কিছু আছে, এখন যতটুকু আজকে পর্যন্ত করেছি
এই অধ্যায় পর্যন্ত। আর বাকিটা সৃজনশীল গুলো আবার সলভ করে দিব তোমাদের। 2টা সৃজনশীল দেখিয়ে দিলে পরে যেভাবে কোশ্চেন আসুক, আর শর্ট কোশ্চেন দিয়ে দিব। 2 মার্কের 3 মার্কের আসে, ওইটাও আলাদা আমি করে রাখবো, ওইটাও আমি তোমাদের দিয়ে দিব। মুখে মুখেও বলে দিব, কখনো লিখে। 42 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, লিখা যতটুকু করা যায় কমপ্লিট করে দিব। বাকিটা তোমরা আবার বই টই ঘেটে একটু দেখে নিবা যে কি কি ম্যাডাম দেয় নাই, কি কি ছোট প্রশ্ন থাকতে পারে, সেটা আমি আবার বলে দিলে আমি পরে আবার সলভ করে দিব। 47। ম্যাম 47 পর্যন্ত হয়েছে। তোমাদের যতটুকু আমি যে কয়টা ক্লাস নিছি এর উপর ভিত্তি করে যদি ভেঙে ভেঙে অল্প অল্প করে তারিখ দিয়ে দাও, তাহলে তোমার জিনিসটা আরো বেশি হয়ে সুন্দর হয়ে যায়। যে কয়টা ক্লাস তোমাদের 24 তারিখ থেকে আমি নিয়েছি রুটিন অনুযায়ী, পড়াচ্ছি তো অনেক দিন থেকে, তার উপর ভিত্তি করে যদি তুমি করে ফেলো অল্প অল্প করে 20টা 25টা করে ভেঙে ভেঙে 20টা করে করো তারিখ অনুযায়ী, তাহলে তোমার লেখাটাও ফলপ্রসূ হলো। যে না আমি এই একবারে দিয়েছি, কিন্তু সময়টা তুমি ওইভাবে ভাগ করে নিলা, পড়াটা নৈবিত্তিকটা ওইভাবে লিখে দিলা, তাহলে তোমার বোঝা যাবে ম্যাডাম এতগুলি ক্লাসে আমাদের SW দিয়েছে। মানে ভাগ ভাগ করে তুমি SW, একসাথে তো আর 50টা লেখা যায় না একদিনে। সেটাও তোমার চিন্তার মধ্যে দিয়ে দিলাম, তুমি সেভাবেও করতে পারো। আর একসাথে আজকে থেকে দিলে আজকে থেকেও করে ফেলতে পারো। নেক্সট যে কয়টা ক্লাস নিব এর উপর ভিত্তি করে তারিখ দিয়ে দিয়ে ব্যাকের তারিখগুলি দিয়ে ভাগ করে 25টা 20টা 20টা করে নৈবিত্তিকগুলি লিখে ফেললে তোমার অনেকগুলো SW হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট স্কুল থেকে দেওয়ার আগে আমিও ছোট ছোট প্রশ্নের উপরে অ্যাসাইনমেন্ট করাই ফেলবো, যেন তোমাদের উত্তর আসলে তুমি সলভ করতে পারো। 52টা হয়েছে, কয়টা করেছি আমার মনে নাই, আরো করেছি কিনা, 60টার মতো 1 করেছি। থেকে 52 পর্যন্ত। হ্যাঁ, জিমিস 52 হয়েছে। আচ্ছা 53। ভাগ করে নিবা, 20টা করে 4টা ডেটে দিয়ে দিবা, পিছনের ব্যাকে চলে গেছে যে ওই ডেটটা সামনে আসবে, এর উপর ভিত্তি করে 20টা করে দিয়ে তারিখ দিয়ে SW করে ফেলা, যেখান থেকে যেই তারিখ থেকে খাতা পেয়েছো তারপর থেকে আমার সাথে কয়টা ক্লাস হয়েছে ওর উপর ভিত্তি করে সেট করে SW দিয়ে দিবা, তাহলে ঝামেলা শেষ। 20টা বা 30টা 25টা, তা ক্লাসটাও সংখ্যাটাও জিমিস জানা হয়েছে। থাকবে। হ্যাঁ, ক্লাসের সংখ্যাটাও জানা থাকবে আর তোমাদের পড়াটাও হয়ে যাবে। এগুলি সব দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি আবার 30টা প্রশ্ন কোশ্চেন দিয়ে দিব তোমাদের, এর উপর ভিত্তি করে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এটা তুমি সলভ করবা, না পারলে আমি সলভ করে দিব। এখানেই আসে, এখান থেকেই দিব। প্রশ্ন কিভাবে আসে তোমরা তো জানো, তারপর আমি আবার আগে থেকে দিয়ে দিলে যখন কোশ্চেন করা হবে টেস্টের বা তোমাদের অর্ধবার্ষিকের, তখন যেন তুমি উত্তরটা সুন্দর তোমার একদম আগে থেকে মাথাটা ক্লিয়ার থাকে। যদি ক্লাস কেটে যায় তাহলে কি আবার ঢুকবো? ক্লাস কেটে গেলে আবার ইনভাইট করবে, কিন্তু ইচ্ছা করে বের হওয়া যাবে না যে আমি বের হয়ে হ্যাঁ ঘোরাফেরা করে এসে ঢুকি, সেটা না। কোনো সমস্যা হলে তুমি কেটে বের করার দরকার নেই, তুমি ওপেন করেই যাবা। ওয়াশরুম বা কোথাও গেলে তুমি সেখান থেকে এসে আবার পরের টুকু বললাম ম্যাডাম এটা শুনতে পাই না, আবার বলেন। আজকে 62টা দিয়েছি CW টু SW, ঠিক আছে, আর নাই, আর আরো আছে। হ্যাঁ, আর মোটামুটি 65টার মতো করেছি। এতটুকু তোলা হয়েছে তোমাদের, আর 1 মিনিট বাকি। আমার আবার স্কুল যেতে হবে। এই যে দেখ 65টা পর্যন্ত দিয়েছি ভাগ করে করে তারিখ অনুযায়ী। এইটার আগের ক্লাসে তারিখ দিয়ে করে নিবা, আর পরের ক্লাসগুলো আজকের ক্লাস আর একটা ক্লাস এই সপ্তাহে আছে, এর উপর ভিত্তি করে SW 3টা করে ফেলবা, 4 আকারে তারিখ দিয়ে SW লিখে, তাহলে তোমার কষ্ট কম হবে। কমপ্লিট করে যখন খাতা চাওয়া হবে CW খাতা জমা দিয়ে দিতে বলবে স্কুলে, তখন যেন তুমি চট করে দিতে পারো, কোনো কষ্ট না হয়। আর প্রশ্ন টশ্ন দিলে পরীক্ষায় দিলে যেন তুমি উত্তরটাও সুন্দর করে, আর নাই এতটুকু তোমাদের CW টু SW লিখে দিচ্ছি, CW টু SW। CW টু SW, তাহলে মনে থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের এটুকু পড়া থাকবে, লেখা থাকবে, ভাগ করে নেবে। 65টা দিয়ে দিয়েছি, ভাগ যতটুকু পড়িয়েছি তার উপর ভিত্তি করে মোটামুটি আজকে পর্যন্ত যতটুকু পড়িয়েছি এর উপর ভিত্তি করে প্রশ্ন দিয়েছে। আর একটা শুধু সম্পদের ব্যবহারের উদ্দেশ্যগুলো মানে প্রয়োজনগুলো বাকি, এটুকু পড়ালে মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দিব, আর একটু প্রশ্ন নিজে থেকে প্রশ্ন করে দিব, যাতে পরীক্ষায় আসলে তুমি সলভ দিতে পারো। আগে থেকে তোমাকে সলভ করে দিব, তাহলে আর তোমার জন্য সহজ হয়ে যাবে, কঠিন লাগবে না।
তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ক্লাসে আসার জন্য ইনভাইট করবে, ক্লাসে আসতে বলবা। আর যেই কটুকু দিয়েছি ওরা নিজেরা তৈরি করে নেবে, তোমাদের দিতে হবে না। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ।